নিয়ে আসো। ব্যাপারটা ঘটতই আজ আর কাল, রাগ করো না। তুমি আমাকে যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু আমি জানি যে কোনো অন্যায় করিনি, বরং তোমাকে মুক্ত করে দিয়েছি। তোমার সঙ্গী থেকে নামতে নামতে ক্রমশ আমি তোমার চাকরে পর্যবসিত হচ্ছিলাম। আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজকের গল্পটা সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য, তো যারা বিলো 18 তারা প্লিজ পারমিশন নিয়ে তারপর গল্পটা শুনতে পারো। গল্প শুরু করার আগে আমি বলে রাখি, আজকের গল্পটা বুদ্ধদেব গুহের লেখা ধোকার ডালনা। তো শুনতে থাকো, আর কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো আর কিছু না বলি, শুরু করা হচ্ছে আজকের গল্প ধোকার ডালনা। ড্রাইভার শিবশরণ গাড়ি अंडरग्राउंड গ্যারেজে পার্ক করে এসে বলল, কাল কিতনা বাজে যায়গা মেম সাহেব? স্মিতা একটু ঝাঁঝালা গলাতে বলল, पूछने का क्या है, रोज सुबह जितने बजे आते हैं वही टाइम पे आओ। জি হ্যাঁ। বিরক্তির সঙ্গে ফ্ল্যাটের দরজা লেজটা খোলা রেখে দিয়ে কিভাবে একটু হেসে সেটাকে লাগিয়ে দিল। তারপর ইন্টারকমের রিসিভারটা তুলে একতলা রিসেপশনে ফোন করে জিজ্ঞেস করল, সেন সাহেব কি বাইরে গেছেন? 9th ফ্লোর থেকে বলছি। নিচ থেকে বলল, ম্যাডাম, আমার ডিউটি তো বেলা 4 শুরু হয়েছে। আমি আসার পরে যাননি। তবে যদি গ্যারেজের পেছনের দিকের দরজাটা দিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে গিয়ে থাকেন, তাহলে পেছনের গেটের সিকিউরিটি গার্ড বলতে পারবে। বলেই বলল, গাড়ি নিয়ে গিয়ে থাকলে অবশ্য আমি আসার আগেই গেছেন। লাল মারুতি নিয়েই যাবেন তো গেলে? ও গাড়ি আমি যেতে দেখিনি। গ্যারেজ থেকে উঠে গাড়ি তো আমার সামনে দিয়ে যেত। তবে 4টের আগে গিয়ে থাকলে আমি জানি না। পেছনের গেটে সিকিউরিটিকে একবার জিজ্ঞাসা করুন, বড় বেশি কথা বলেন আপনি। ঠিক আছে, জিজ্ঞেস করে আমি জানাচ্ছি। সারাদিন এয়ার কন্ডিশন ঘরে কাজ করার পর এয়ার কন্ডিশন গাড়ি চড়ে বাড়ি ফিরেই গরমে গা একেবারে প্যাচ প্যাচে করে। তবু বিমলেন্দুকে ফ্ল্যাটে সেন্ট্রাল এয়ার কন্ডিশনার চালাতে মানাও করেছে ও। দুপুরটা বেডরুমের উইন্ডো টাইপটা চালিয়ে বিমলেন্দু ঘুমোয় বা টিভি দেখে। সন্ধেবেলা বাড়ি ফিরে দুজন মিলে চা খাওয়ার পর দুজনই একসঙ্গে চানে যায়। বিমলেন্দু গেস্টরুমের বাথরুমে আর স্মিতা বেডরুমের বাথরুমে। বাথটবে শুয়ে থাকে মিনিট 15, অনেকখানি বাতচল ছড়িয়ে সারা শরীর এলিয়ে দিয়ে। শরীরের অনুপরমাণু থেকে ক্লান্তি অপনোদিত হলেই তারপরই ভালো করে তোয়ালে দিয়ে গা মুছে সর্বাঙ্গে ভিডিকোলন এবং পাউডার লাগিয়ে বারমুডাস আর কটন এর ঢোলার টপ পরে বসার ঘরে আসে। না বলে তো কেউ আসে না কোনো ব্যস্ত মানুষের কাছে। আজও কারো আসার কথা নেই। অফিসের পরে কেউ এলে ক্লান্তও লাগে। শনি রবিবার কথা আলাদা। বিমলেন্দুই তার হাউসকিপার হাজব্যান্ড, নিজের কিছু প্রায় করতেই হয় না, তবু উইকডেসে কারো আসার থাকলে টেনশন হয়। রোজ খায় না, তবে সপ্তাহে 2-3 দিন 2-1টা খায় ব্লাডি মেরি। খুব যত্ন নিয়ে বানিয়ে দেয় বিমলেন্দু। বিমলেন্দু হুইস্কি খায় সোডা দিয়ে। স্মিতা বলে স্কচ খেতে। বিমলেন্দু খায় না, রয়্যাল চ্যালেঞ্জই খায়। বলে পরের পয়সাতে অত ফুটনি ভালো নয়। আমি কি তোমার পর? স্মিতা বলে, পরই তো। স্বামী স্ত্রীর সম্পর্ক হলেই কি আপন হয়? তাছাড়া যে স্বামী স্ত্রীর আশ্রিত জীব, যে রোজগারের জন্য কাজ করে না, যার আলাদা রোজগারই নেই, এ কাগজে 2 কাগজে লিখে 2-1টা ফিচার লিখে কখনো সখনো সামান্য টাকা যে পায়, তা সমঝে চলাই উচিত। স্মিতা উত্তরে বলে, তোমার নানা রকম হ্যাঙ্গআপস হয়ে গেছে ইদানিং। তুমি তো এরকম ছিলে না বিমু। তুমি কি ভুলে গেছো যে একটা সময় তোমার টিউশনি টাকাটাই আমাদের একমাত্র রোজগার ছিল? তোমার সেই বহু কষ্টার্জিত রোজগারে আমরা কত কষ্ট করে থেকেছি। আমার পড়াশোনা তোমার জন্যেই তো চালিয়ে যেতে পেরেছি। আমি ভুলিনি সেই সব দিনের কথা। তখন আমাদের আরাম বলতে কিছুই ছিল না, কিন্তু কত আনন্দ ছিল বলো তো। বিমলেন্দু উত্তর দেয় না, চুপ করে থাকে। স্মিতা বলে, আজ কি মেনু? টমেটো স্যুপ,
ব্রাউন ব্রেড চিকেন রোস্ট উইথ ম্যাশ পটেটো আর রসগোল্লার পায়েস। বাহ, দারুণ। স্যুপটা কি ফ্রেশ টমেটোর নাকি নরের? অবশ্যই ফ্রেশ টমেটোর। আমি যতদিন আছি তোমার বিনিমাইনের কুক, ততদিন প্যাকেটের স্যুপ খাবে কেন তুমি? যাই বলো আর তাই বলো, তোমার রান্নার হাতটা কিন্তু ক্রমশ ভালোই হচ্ছে। না হলে যে চাকরি যাবে, খাবো কি? স্মিতা রেগে উঠে বলে, দেখো, সব সময় না এক ইয়ার কি ভালো লাগে না। ইয়ার কি? তুই আর কি নয়। এবারে জামা কাপড় ছেড়ে চালে যেতে হয়। বিমলেন্দু কোথায় গেল তাকে না বলে? কোনো নোটও রেখে যায়নি। ধীরে ধীরে অনেকটাই বদলে যাচ্ছে ও। স্মিতা নিজেও কি বদলাচ্ছে না? বদলেছে হয়তো, কিন্তু নিজের বদলার তো আর নিজের চোখে পড়ে না। আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটা একই রকম দেখায় নিজের চোখে। স্মিতা বসার ঘরে সোফা ছেড়ে উঠে দরজার ল্যাচটা খুলে দিল। বিমলেন্দু ফিরে এলে ওর ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ঢুকবে। ল্যাচটা লাগানো থাকলে ঢুকতে পারবে না। তারপর সেন্ট্রাল এয়ার কন্ডিশনের সুইচ অন করে জামা কাপড় খুলতে বেডরুমে গেল। এয়ার কন্ডিশন একটা নয়, 4টে স্প্লিট এয়ার কন্ডিশন। মেশিনগুলো সব বাইরে, যাতে শব্দ না হয় ভেতরে, তবে সুইচ একটাই। তাছাড়া প্রত্যেক রুমের বেডরুমে উইন্ডো টাইপ মেশিনও আছে। বাথরুমে ঢুকেই দেখল গিজারের সুইচটা অফ করা। রোজ বিমলেন্দু ওদের বেডরুমের গিজারের সুইচটা 5টা নাগাদ অন করে দেয়। সুইচটা অন করাই থাকে। অটো কাট আউট আছে। লাল আলোটা জল গরম হলেই নিভে যায়। বাথটবের কল খুললেই আবার জ্বলে ওঠে। গিজারের সুইচটা অফ করা আছে মানেই বিমলেন্দু অনেকক্ষণ হলো বেরিয়েছে। বেডরুমে যাওয়ার আগে একবার ড্রয়িং রুমে গিয়ে কম্পিউটারের ঢাকনি খুলে মাউসটা হাতে নিয়ে সামান্য সার্ভ করে দেখল তার বাড়ির ইমেলে কোনো মেসেজ আছে কিনা। হোস্টন থেকে মুনির ইমেল পাঠানোর কথা ছিল। একটি চাইনিজ ছেলের সঙ্গে তার এঙ্গেজ হওয়ার কথা গতকাল। ছেলেটির নাম চ্যাং ওয়ান। কম্পিউটারের কাছে গিয়েও কি ভেবে আবারও বাথরুমেই ফিরে গেল। গিজার অন করে দিয়ে তারপর ফিরে এলো। গরমের দিনে গরম জল না হলেও চান করা যায়, কিন্তু অভ্যাস হয়ে গেছে। ডক্টর চোপড়াও বলেছিল ওর বাতের ধাত। সারা বছর গরম জল চান করাই ভালো। কম্পিউটারের সামনে এসে সেটিকে খুলল। না, কোনো ইমেল নেই। একবার কিচেনে গিয়ে ফ্রিজটা খুলল। তরি তরকারি, ডিম, চিকেন, ল্যাম্বস লেগ, হ্যাম, বেকন, সসেজ। ফ্রিজ পুরো ঠাসা। রেড মিট খেতে কিন্তু ডাক্তার চোপড়া একেবারেই মানা করেছিলেন দুজনকে, অথচ বিমলেন্দু রেড মিট খাবেই জেদ করে। ডক্টর চোপড়ার কোনো কথা শোনে না। হাজরার মোড়ের এক হোমিওপ্যাথি দেখায়, বলে গরিবের হোমিওপ্যাথি ভালো। একপাশে বিয়ারের বোতল, তার পাশে কাসুন্দি 2টো বড় বোতল। স্মিতা বলে যে ইটালিয়ান মাস্টার্ড খাও। তা না, গড়িয়াহাট বাজার থেকে কাসুন্দি কিনে নিয়ে আসবে। ব্রেকফাস্টে লিচু আর কালো জাম খাবে কাসুন্দি দিয়ে, সঙ্গে ডবল ডিমের পোচ, সসেজ ও বেকনের সঙ্গে। দিদার কাসুন্দি ঢেলে। কিছুদিন হলো লক্ষ্য করছে স্মিতা যে ও যাইতে বারণ করে, বিমু ঠিক তাই করে। স্মিতাকে ডিফাই করার একটা চেষ্টা তো আছেই, চেষ্টাটা এক্সিবিটও করে। সেটাই খারাপ লাগে স্মিতার। দরজা খোলা ফ্রিজটার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে স্মিতার মনে পড়ছিল বহুদিন ও নিজে হাতে ফ্রিজের দরজা খোলেনি। ভালো করেই দেখল ভিতরে, না, ধোকার ডালা তো নেই। কথা ছিল শনি রবিবার ও ছুটির দিনে ও নিজে 2-1 পদ রান্না করবে, কিন্তু সে কথা রাখা হয়নি। অভ্যেস একবারে ছেড়ে গেলে তাকে ফিরিয়ে আনা বড় কঠিন। রান্না করার অবশ্য দরকার হয় না ছুটির দিনে, পার্টি তো লেগেই থাকে। তাছাড়া কলকাতাতে খাওয়ার জায়গার অভাব আছে। শুধু পকেটে টাকা অথবা ক্রেডিট কার্ড থাকলেই হয়। ওবেরর গ্র্যান্ড থাই রেস্তোরাঁ, কাজের চাইনিজ, নয়তো মেইল্যান্ড চায়নার গুরু সদয় রোডে নতুন চাইনিজ রেস্তোরাঁ তো হয়েছেই, দ্য বেস্ট ইন টাউন। এতদিন তাদের বার লাইসেন্স ছিল না, এখন সেটাও পেয়েছে। তাছাড়া ওটার মালিক নাকি এক বাঙালি, উজালা। চান বন্ধুওয়ালারও যিনি মালিক তিনি।
ফ্যান্টাস্টিক, কে বলে বাঙালি ব্যবসা করে না? মেনল্যান্ড চায়নাতে যখন খায় তখন কনজিউমার সাপ্লাইজ যেন বাঙালি মালিকানার কারণে অনেকখানি বেড়ে যায়। ডাইনিং রুমের ঘড়িটা দেখল 7:30। ও প্রায় 45 মিনিট হলো বাড়ি ফিরেছে। কি করে যে সময় যায়, এবারে সত্যি একটু উদ্বিগ্ন হলো স্মিথ বিমলেন্দুর জন্য। সে কোথায় গেল? সেজন্য তো বটেই, ফ্রিজে রান্না করা কোনো খাবারও যে নেই, সেই জন্যেও ড্রাইভারকেও ছেড়ে দিয়েছে। নইলে শরৎবোস রোডের টুটু বসু ট্যাংরার কাইজেন থেকে কিছু চাইনিজ খাবার আনিয়ে নিতে পারত। কিন্তু বিমু গেলটা কোথায়? চিরদিনের রেসপন্সিবল লোক একটা, আক্কেল বলে ওর কোনো দিন কিছুই ছিল না। এখন কি করে স্মিতা? এমন কখনো করেনি আগে বিমলেন্দু। চিন্তিত মুখে টেলিফোনের পাশের সোফাটাতে বসে প্রদ্যুগ্নকে ডায়াল করল। ধরিত্রী ধরল, বলল, হাই স্মিতা, লং টাইম নো সি। গজদারের বাড়ির পার্টিতে যাচ্ছ তো আগামী শুক্রবার? হোপ টু সি ইউ দেয়ার। এখনো ঠিক নেই ধরিত্রী, একটা ব্যাপারে ফোন করেছি এখন। বাই এনি চান্স বিমলেন্দু কি প্রদ্যুগ্নের কাছে গেছে? না তো, বিমলেন্দু গত 6 মাসে একদিনও আসেনি, এমনকি একটা ফোনও করেনি। প্রদ্যুগ্ন বলছিল বিমলেন্দু নাকি ইংরেজিতে উপন্যাস লিখছে। বুলশিট, স্মিতা বলল। আকাশ কুসুম অনেক কল্পনাই তো করলো জীবনে, সত্যি সত্যি কোনটাই আর করলো? তারপর বলল, যে কোর্টশিপের সময় একটা চিঠি লেখেনি সে আবার লিখবে উপন্যাস। জিনিয়াস ইজ 90% পারসেপশনাল অ্যান্ড 1% ইন্সপিরেশন। ধরিত্রী, মেহনত যে করতে না পারে বা করতে না চায় তার কিছুই হয় না। ইংরাজিতেই লিখুক বা বাংলাতে, লেখা কি অত সহজ কর্ম নাকি? আই ডোন্ট নো। যাই হোক, তাহলে তোমাদের ওখানে যাইনি, প্রদ্যুগ্নকে একবার জিজ্ঞাসা করবে? এই নাও কথা বলো। হ্যাঁ। হাই। হাই। বিমলেন্দু ইজ মিসিং। লালবাজারে খবর দেবো কি? না, এখন নয়, তবে ব্যাপারটা চিন্তার। এমন কোনোদিনও করে না, ফোন না করে একটা নোট না লিখে এমন নিরুদ্দেশ হওয়া আনথিঙ্কেবল। যাই হোক স্মিতা, আমি বাড়িতেই আছি, দরকার হলে তো জানাবেই। মেমু বাড়ি ফিরলেও একটা ফোন করে আশ্বস্ত করো। থ্যাংক ইউ প্রদ্যুগ্ন। আমি কি তোমার ওখানে চলে যাব? প্রদ্যুম্ন বলল। না না, তার দরকার নেই, হলে জানাবো। এই প্রদ্যুম্ন একজন ওভার সেক্স পুরুষ। বিমু যেমন আন্ডার সেক্স পুরুষ। আসলে সেক্সের ব্যাপারে মনটাই যে আসল, এই সরল সত্যটা দুজনে একজনও বোঝে না। প্রদ্যুম্ন স্মিতাকে ফ্রেডরিক ফারসাইথের দ্য কাপলস বইটি পড়তে দিয়েছিল, মানে প্রেজেন্ট করেছিল ওর এক জন্মদিনে অনেক কিছু লিখে ঠিকে। বইটি ধীরে সুস্থে পড়ার পর স্মিতা বুঝেছিল কেন ওই বইটি দিয়েছিল প্রদ্যুম্ন। পুরুষ মানুষ মাত্রই ছুকছুকে, পরে রান্নাঘরে ঢুকে হুলো বিড়ালের মতন ঢেকে রাখা মাছ খেয়ে যেতে চায় চুরি করে। সেসব অর্ডিনারি বিড়ালকে তারা দিলেই তারা জানলা গলিয়ে পালিয়ে যায়। কিন্তু প্রদ্যুম্নের স্বভাবটা ছুকছুকে নয়, ওর স্বভাব ছ্যাঁকা দেওয়া, গরম লোহার মতন ওর স্বভাব। ওকে সায়স্তা করতে তারা দেওয়াই যথেষ্ট নয়, হাতুড়ির দরকার। হাতুড়ি খেয়েছে সে একবার স্মিতার কাছ থেকে। পুরুষ জাজটার ওপরে স্মিতার ঘেন্না ধরে গেছে। সেই প্রেক্ষিত তার সঙ্গে বিমলেন্দু একবারই অন্যরকম, ভেরি রেসপেক্টেবল, ইন অল রেসপেক্ট। লিভ টুগেদার করলে এমন পুরুষের সঙ্গে করতে হয় যে মায়ের মতন তার নারীকে আগলে রাখে, কমলা লেবুর পায়েস করে খাওয়ায়, আম আইসক্রিম, চকলেট সুফেলস। যখনই আদর করতে বলে চেটে পুটে বিমলেন্দু আদর করে স্মিতাকে। স্মিতার সবসময় শারীরিক ও মানসিক সুখে নির্বিঘ্ন করে। সে যে স্মিতার রোজগারে খায় সেজন্য তার কিছুমাত্র কমপ্লেক্স নেই, ছিল না অন্তত এত বছর। কিছুদিন হলো কি যে হচ্ছে। এমন সময় ইন্টারকামটা বাজল। বিমু এলো কি? পরক্ষণেই নিজে বলল, বিমু এলে নিচে সিকিউরিটি গার্ডের কাউন্টার থেকে ইন্টারকামে খবর দেবে কেন? সে তো নিজেই উঠে আসতো। রিসিভারটা তুলে বলল স্মিতা, গলার স্বরকে প্রয়োজনেরও বেশি গম্ভীর করে। ইয়েস মেম সাহেব, একজন এসেছেন একটা ক্যারিয়ার নিয়ে, সঙ্গে সাহেবের চিঠি। কোন সাহেব? সেন সাহেবের? হ্যাঁ মেম সাহেব, আমাদের সাহেবের। পাঠিয়ে দেবো ওকে? এক মুহূর্ত ভাবল স্মিতা,
তারপরে বলল, দিন, পাঠিয়ে দিন উপরে। একটু পরে দরজার বেল বাজল। দরজা খুলতেই দেখল মলিন পোশাকের দিন চেহারার বছর 16-17 একটি ছেলে টিফিন ক্যারিয়ার এবং একটি চিঠি নিয়ে দরজায় দাঁড়িয়ে। ছেলেটি যে আলিপুরের এই ঝকঝকে তকতকে মাল্টি স্টোরির বাড়ির বৈভবে অন্তত ক্লিষ্ট ও ভীত, তা তার মুখ দেখেই বোঝা গেল। ওগুলো স্মিতার হাতে দিয়ে এসে বলল, আমি যাই। তুমি কে? অন্তত রুশ স্বরে জিজ্ঞেস করল স্মিতা। ছেলেটি বলল, চামেলি আমার দিদি হয়। কে চামেলি? কোন চামেলি? চেতলার চামেলি। যে আমার ফ্ল্যাটে ঝাড়পোছ করতো, রান্না করতো? হ্যাঁ। তার সঙ্গে সেন সাহেবের কি সম্পর্ক? তা তো আমি জানি না। বিমুদা আপনাকে এই চিঠি আর টিফিন ক্যারিয়ার যে ধোকার ডালনা পাঠিয়েছেন, দিদি সারাদিন ধরে বানিয়েছে। বলেই বলল, আমি যাই এবারে। টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাবে না? পরের জিনিস রাখি না আমি। না না, সে পরেই হবে ক্ষণ। আমি এখন যাই। স্মিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ছেলেটি দূরদার করে সিঁড়ি বেয়ে চলে গেল, দৌড়ে লিফটের অপেক্ষাতে না থেকে। আলিপুরের এই 12 তলার বাড়ি দেখে তার বোধহয় মাথা ঘুরে গিয়েছিল। বাইরে থেকে দেখা এক, আর বাড়ির ভিতরে ঢুকে দেখা আর এক। অপমানে, রাগে, ঘেন্নায় স্তম্ভিত হয়ে বসে পড়ল স্মিতা সোফার উপরের টিফিন ক্যারিয়ারটাকে কিচেনে রেখে এসে। টেলিফোনের পাশে খামে বন্ধ চিঠিটি বিমুর। তাতে কি আছে তা জানার তীব্র কৌতূহল হওয়া সত্ত্বেও চিঠিটা খোলার সাহস হল না তক্ষণই। চামেলির মুখটা মনে পড়ল। কালোর মধ্যে ভারী মিষ্টি মুখটি, লম্বা ছিপছিপে গড়ন, মাথা ভরা চুল, তাতে আবার গন্ধ তেল মাখত। স্মিতা একদিন বলেছিল বিমুকে, ছুচুন্দার কি স্যার পে চামেলিকে তেল। বিমু হেসেছিল। মেয়েটির চোখ দুটিও ভারী সুন্দর। বিমু চামেলি বহার দিনই আড়ালে বলেছিল, এই যে বনলতা সেন, একে কোত্থেকে জোগাড় করলে? সব শুদ্ধ বছর দেড়েক কাজ করেছিল চামেলি। নাস্তা, দুপুরের খাওয়া আর বিকেলের চা খেত। রাতে রান্না করে দিয়ে চলে যেত। ক্লাস 8-9 অবধি পড়েছিল। চামেলি তারপর বাবা মারা যাওয়ার পর আর পড়াশোনা করতে পারেনি। ভারী সভ্যভব্য ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, মেয়ে ভদ্র ঘরেরই। অবস্থা বিপর্যয়ে অমন কাজ করতে বাধ্য হয়েছিল। মাইনেও নিত 1500 টাকা, তবে ইট ওয়াজ ওয়ার্থ। ওর ছোট ভাইয়ের টাইফয়েড হওয়াতে ঘন ঘন কামাই করতে লেগেছিল। তাই হঠাৎ মেজাজ করে ছেড়ে দিয়েছিল স্মিতা তাকে। বিমু কিছু বলেনি। তারপরে ভালো কাজের লোক আর পাওয়া যায়নি বলেই লোক আর রাখা হয়নি। বিমুই সব চালিয়ে নিত। চামেলি ফোনে এমনভাবে কথা বলতো সকলের সঙ্গে যে সকলেই অবাক হয়ে যেত। ওর বাড়িতে না থাকলে সুন্দর হস্তাক্ষরে ফোনের মেসেজ লিখে রাখত। সবই ভালো, কিন্তু বিমু, ছি ছি, কি রুচি! পুরুষ মাত্রই কি এরকম? ফোনটা বাজল। বিমু ফিরেছে? আমি কি যাব? প্রদ্যুগ্নের গলা। একটু চুপ করে থেকে স্মিতা বলল, থ্যাংক ইউ। হ্যাঁ, ফিরেছে। দাও তো রাস্কেলটাকে। আই উইল গিভ হিম আ থ্র্যাশিং। স্মিতা বলল, চানে গেছে, কাল করো। আজ টায়ার্ডও আছে, যা হিউমিডিটি। কি ছিল কোথায়? ওর এক বন্ধু মারা গেছে। আই সি। তা বলে যেতে কি ছিল? সেই তো। অস্ফুটে বলল স্মিতা। ওকে তো জানোই, ওই রকমই। তারপর আরও একটু চুপ করে বসে থেকে বিমলেন্দুর চিঠিটা খুলল। স্মিতা মেম সাহেব, কল্যাণী আসু। ব্যাপারটা ঘটতই, আজ আর কাল। রাগ করো না। তুমি আমাকে যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু আমি জানি যে কোনো অন্যায় করিনি। বরং তোমাকে মুক্ত করে দিয়েছি। তোমার সঙ্গী থেকে নামতে নামতে ক্রমশ আমি তোমার চাকরে পর্যবসিত হচ্ছিলাম। একজন চাকরের সঙ্গে থাকাটা তোমার স্ট্যান্ডার্ডের নয়। আফলেন যুবতীর পক্ষে
আদৌ সম্মানের হতো না। তুমি যখন গতকাল দুপুরে অফিস থেকে ফোন করে রীতিমতন অর্ডার করার ভঙ্গিতে আজ ধোকার ডালনা রাত্রে বললে, আমাকে তখনই আমি মনস্থির করে নিয়েছিলাম যে আমাদের লিভ টুগেদারের পালা এবারে শেষ করতে হবে। আশ্চর্য, কত সিদ্ধান্তের বীজই যে আমরা নিরন্তর বয়ে বেড়াই, কিন্তু কোন মুহূর্তে সেই বীজ অঙ্কুরিত হবে তা আমরা নিজেরাই জানি না। আগেকার দিনের মেয়েরা, যাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, যেভাবে রোজগেরে স্বামীর আজ্ঞা বহন করে এসেছেন হাজার হাজার বছর ধরে, তাদের মর্ম সহচারী এবং নর্ম সহচারী হয়েছেন, তাদের সন্তান গর্ভ ধরেছেন, লালন পালন করেছেন হাসি মুখে, কখনো একটুও হীনমান্যতা বোধ না করে, তেমন করে কোনো পুরুষও কোনো রোজগেরে নারীর সেবাদাস এখনও হতে পারে না। কারণ আমাদের রক্তে যে হাজার হাজার বছরের প্রভুত্ব রয়ে গেছে। রানস ইন দ্য ব্লাড ইভেন টু দ্য ডে। এদেশীয় নারী স্বাধীনতার এই প্রথম অধ্যায়ে পুরুষের সেই বোধ পুরোপুরি মুছে ফেলতে পারাটা হয়তো কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়, অন্তত আপাতত তো নয়। ভবিষ্যতে হয়তো অভ্যাস হয়ে দাঁড়াতেও পারে, তোমার ভাষায় অভ্যেস। তাছাড়া তোমাদের মধ্যে অনেকেই তোমারই মতন। আর্থিক স্বাধীনতা নিয়ে ঠিক কী করবে, কেমন করে তা পুরোপুরি উপভোগ করবে, তাও এখনও পুরোপুরি ঠিক করে উঠতে পারেনি। নারী প্রগতি মানেই যে জিন্স পরা নয়, ক্রেডিট কার্ডে সই করে যখন তখন যা কিনতে পারার স্বাধীনতা নয়, অফিসে 20-30 হাজারই পুরুষের অধীনস্থ কর্মীকে প্রচ্ছন্নভাবে হেয় করা নয়, চুল ছোট করে ফেলা নয়, তেলকে বিসর্জন দিয়ে শ্যাম্পুকে মাথায় চড়ানো নয়। তোমাদের এই স্বাধীনতা এবং প্রগতির মূল অনেক গভীরে প্রথিত, তা বুঝতে পারার মতন সুখ দিয়ে এই হঠাৎ স্বাধীন যুগের হওয়া নব্যযুগে তোমরা হারিয়ে ফেলেছ। চামেলিও কিন্তু অন্তত স্বল্প শিক্ষিত হলেও প্রগতিশীল নারী এবং অর্থনৈতিকভাবে স্বাধীনও। তার অত্যন্ত কষ্ট অর্জিত অর্থ, যদিও তা তোমার পুরো মাসের 2 ঘন্টা রোজগারের সমান, তার বৃদ্ধা মায়ের রক্ষণাবেক্ষণ এবং তার মেধাবী ভাইয়ের পড়াশোনার জন্য খরচ করে সে নিজের জন্য প্রায় বিন্দুমাত্র না রেখে। এই করাটাও এক ধরনের স্বাধীনতা বোধ থেকেই সে করে। কে কি করে, কেমন করে করে, তার চেয়ে বড় কথা সেই করার পিছনে স্বাধীনতা থাকে কি না। ওর রোজগারটা আসে কোথা থেকে জানো? তোমার বাবা শিরিষ কাকুর কাছ থেকে। কাকিমা মারা যাওয়ার পর থেকে তো উনি একেবারে একা। তুমি তো কলকাতায় বাস করেও তার জন্য কিছু করোনি কোনোক্ষণও। বলেছ, দ্যাট ম্যান ইজ নট ডান এনিথিং ফর মি, ওয়াই শুড আই কেয়ার ফর হিম। স্মিতা, কিছু মনে করো না যদি আমি বলি যে তোমার অর্থনৈতিক স্বাধীনতা পেয়ে ব্যবসাদার হয়ে গেছো, অনেক এনআরআইয়ের মতো। আমিও সর্বস্ব গিভ অ্যান্ড টেক ছাড়া তোমাদের মধ্যে অনেকেই আর কিছুই বোঝে না। তুমি শিরিষ কাকুকে কতবার গাড়ি পাঠিয়েছ তোমার সঙ্গে এসে ডে স্পেন্ড করার জন্য, কিন্তু উনি একবারেও আসেননি। তোমার মতো স্ট্যাটাস সচেতন মানুষের পক্ষে চেতলার ওই গলির মধ্যে বস্তির পাশে একতলা বাড়িতে গিয়ে বাবার সঙ্গে সারাটা দিন কাটানো সম্ভব হয়নি। তোমার একমাত্র দাদা শোভন অস্ট্রেলিয়ার সিডনিতে তার অস্ট্রেলিয়ান স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে সেটেলড। সেও লেখে আমাকে, তার দেশ বলে নাকি কিছুই নেই, কোনো পিছু টানও নেই। আর কলকাতা থেকেও তোমারও নেই। তোমরা সবাই রুটলেস হয়ে গেছো। তোমরা সবাই ফ্লোটসাম। চামেলিকে তুমি ছাড়িয়ে দেওয়ার পর ওর সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। ওর ঠিকানাও আমার কাছে ছিল না। ওকে ভালো লাগতো আমার, কিন্তু তোমার সঙ্গে লিভ টুগেদার করি যে আমি তার চামেলির প্রতি অন্য কোনো ইন্টারেস্ট ডেভেলপ করিনি। সত্যি বলছি, আদৌ করিনি। ফুল ভালো লাগলেই কি তা ছিঁড়ে এনে ফুলদানিতে তোলা যায়? না, না তুললেও তো বাঁচে। কিন্তু শিরিষ কাকুর খোঁজ খবর আমি নিয়মিত নিতাম। তোমার বাবা বলেই তো বটে, তাছাড়াও ওকে আমি আমার বাবার বন্ধু হিসেবে পছন্দ করতাম বলেও। বাস শ্রেণী কাকে একদিন দুপুরবেলা ওনাকে দেখতে গিয়েই চামেলিকে সেখানে হঠাৎ দেখি। শিরিষ কাকু বলেন, আমার আর কোনো দুঃখ নেই রে বিমু, যা আমার ছেলেমেয়েরা কখনো করেনি। হাতের রান্না তো কোনো তুলনাই নেই, ব্যবহারের তো অন্তত রেসপেক্টেবল। পাশে দুটো ঘর খালি হবে,
চ্যাটার্জি মশাই তার মেয়ে জামাইয়ের কাছে চলে যাবেন এলাহাবাদে। বাকি জীবন সেখানে কাটাবেন মেয়ে জামাইয়ের আন্তরিক আমন্ত্রণে। ওই দুটো ঘর পেয়ে গেলে আমি বলেছি চামেলি ওর মাকে ভাইকে নিয়ে এখানেই চলে আসবে, বস্তির ঘরটা ছেড়ে দিয়ে। ওর মতন সম্ভ্রান্ত পক্ষের ওই বস্তির পরিবেশে থাকা মুশকিল, অথচ বস্তির সমবয়সী মানুষই চামেলি দিদি বলে অজ্ঞান। বুঝলে বিমু, কিছু কিছু ফুল থাকে যা সব রকম জমিতেই সমান সৌন্দর্যে ফোটে, তা মরুভূমি হোক কি তুষার অঞ্চল। শোনো স্মিতা, চামেলির প্রশস্তি করার জন্য এই চিঠি লেখা নয়। চামেলি আজ ধোকার ডালনা করেছিল শিরিষ কাকুর জন্য, ডাল আর বাটাও করেছিল। আমি বললাম তোমার জন্য আবার করতে। তুমি গতকাল খেতে চেয়েছিলে। তোমার কুশল জিজ্ঞেস করেছিল চামেলি সবসময় গত 3 মাসে। তুমি ওকে যে বিপদের কথা না বুঝে ওর নিষ্ঠুরভাবে ছাড়িয়ে দিয়েছিলে, সেজন্য ওর কোনো অভিযোগও নেই, সেটা আমি লক্ষ্যও করিনি। ভাবটা এমন, আবার ডাকলেই যাব। কিন্তু ও চাইলে শিরিষ কাকু তোমার প্রীতিতে তাকে কচ্ছপের কামড়ে ধরেছেন। তোমার কাছে অপমানে অসম্মানে কাজ করার জন্যে চামেলিকে তিনি ছাড়বেন না। চামেলির জন্য তিনি একটা সৎপাত্র খুঁজছেন, গত 3 মাস ধরেই শুনছি। যদিও বয়সে আমার চেয়ে প্রায় 11-12 বছরের ছোট, তবু তোমার পিতৃদেব শিরিষ কাকুর মতে সেটাই নাকি বিয়ের পক্ষে আইডিয়াল ডিফারেন্স। কাকিমা মানে তোমার মা শিরিষ কাকুর মধ্যে নাকি ওই রকমই ডিফারেন্স ছিল। অ্যান্ড দে মেড ফর ভেরি হ্যাপি কাপলস। বিবাহযোগ্য চামেলির পাত্র হিসেবে অ্যাপ্লাই করে কি খারাপ করলাম স্মিতা? লিভ টুগেদার আর বিয়ে তো এক নয়। লাভ আমারই, আমি তো শিশুবধ করলাম। তাছাড়া চামেলির সঙ্গে অন্যভাবে মিশে বুঝতে পারছি যে আমার মধ্যে একজন প্যাট্রিয়ার্কের রক্ত বইছে। ম্যাট্রিয়ার্কাল সোসাইটিতে সামিল হতে আমারও আরও 2-4 মানব জন্ম লাগবে। সরি, আজ রাতে তোমাকে পেটে কিল দিয়ে শুয়ে পড়তে হবে। তোমার চিঠি লেখার উপরে টেবিলের উপরে বন্টি অ্যান্ডিস কিচেনের ফোন নাম্বার রয়েছে। আগামীকাল থেকে ওদের বলে দিও তুমি যেমন চাইবে তেমনই পাবে। ডিনার এবং ছুটির দিনেও লাঞ্চ ওরা হার্ড কেসে পাঠিয়ে দেবে। থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সবই। আজ চান করে উঠে ব্রাউন বেডও আছে, ব্রাউন বেড দিয়ে ধোকাটা খেও। কোটা চারেক ব্ল্যাডি ম্যারি। ওহ, তা তো আমিই বানিয়ে দিতাম চাই তোমাকে। তোমার বারম্যান না থাকলে তো বানাবেই বা কে? তার চেয়ে অ্যাঙ্গোস্টোরা বিটার্স দিয়ে পিঙ্কি জিন বানিয়ে নিয়ে খেয়ে শুয়ে পড়ো, জানতেও পারবে না কখন রাত পোয়ালো। মাঝরাতে ঘুম ভাঙলে একটু কান্না কান্না ভাব জাগতে পারে, জাগলে আরও একটা বড় জিন মেরে দেবে। কোনোদিনও বলিনি, আজ বলি যে আমি অনেক দিন অনেক রাত কেঁদেছি যখন আমার আত্মসম্মান আমাকে চিমটি কেটেছে, কিন্তু তোমাকে কখনো জানতে দিইনি। ড্রয়িং রুমে গিয়ে বারান্দার দরজা খুলে তারা ভরা আকাশের দিকে চেয়ে কেঁদেছি। এক হতভাগা পুরুষ। নামি দামি জিনিসের মুখ আর দেখা হবে না, খাওয়া হবে না গ্র্যান্ড বা জারাঙ্গেও। তবে শিরিষ কাকুর বন্ধু তোমার কর্নেল গোপেন কাকু আর্মি থেকে রিটায়ার করলেও আর্মির রামপান সস্তায়। 2 বন্ধুতে রোজ সন্ধ্যেতে বসে খান আর টিভিতে ডিসকভারি চ্যানেল দেখেন, তার প্রসাদ পেলেই চলবে। তবে এখনও তো নতুন দায়িত্ব কর্তব্য হলো শিরিষ কাকুর দেখাশোনো। তাছাড়া চামেলিকেও সুখী রাখতে হবে, তাই লেখালেখিতে মন দিতে হবে। তোমার কিসের অভাব? তোমার তো কত পুরুষ আছে। মাসে 2 লাখ মাইনে পাওয়া অনুরাগ সুন্দরীর কোনো অভাব কি থাকতে পারে? ইচ্ছে করলে ফুল ফুটবেই। আমার মতন অপদার্থ তোমার জীবন থেকে বিদায় হয়েছে তো আপদ গেছে। তুমি তো কখনো সন্তান চাওনি, বলতে মাদার টেরেজার হোমের কাছ থেকে বাচ্চা টাচ্চা অ্যাডাপ্ট করবে। মা হওয়ার কষ্টের মধ্যে দিয়ে যাবে না তুমি। আমি কিন্তু চাই, ছেলেবেলা থেকেই চেয়েছি, চামেলিও চায় আমাদের বেশ 2 গাবলু গুবলু বাচ্চা হবে। তাকে তো মনগ্রেস বা ইন্টারন্যাশনাল স্কুল বা লা মার্টেন্স বা সেন্ট জেভিয়ার্স বা লরেটোতে ভর্তি করার কোনো ঝামেলা করব না। আমরা পড়াবো বাংলা মিডিয়াম স্কুলে। তার বাংলা সাহিত্য পড়বে সুকুমার রায়, লীলা মজুমদার, শীর্ষেন্দু, ব্যোমকেশ। বাংলায় গান শুনবে, কীর্তন, পুরাতনী, রবীন্দ্রসঙ্গীত। একেবারে সাদামাটা বাঙালি করে
মানুষ করব তাকে, যাতে সে তোমার দাদার মতন অকৃতজ্ঞ না হয়ে ওঠে। আমরা যখন বুড়ো হব, মানে আমি আর চামেলি, তখন সে আর তার বউ দেখবে আমাদের জীবনে আরাম বেশি থাকবে না অর্থের অভাবে, মানে অর্থ খুব কমই থাকবে, তবে অর্থের লোভ না থাকতে আনন্দ থাকবে প্রচুর। আমার বা আমার স্ত্রীর বা আমার ছেলেমেয়ের জীবনে জীবিকা পুরোপুরি গিলে ফেলবে না, তোমাদের জীবনকে যেমন গিলে খেয়েছে। উপরে তাকাবো না, আর নিচে তাকিয়ে আনন্দে থাকবো। সকলেরই যে সব কিছু থাকতে হবে তার কী মানে আছে? প্রার্থনা করো স্মিতা, আমরা দুজন যেন সুখী হই। আজ বড় হিউমিডিটি, লিখতে লিখতে না হাতের ঘামে চিঠিটা ভিজে যাচ্ছে। তবু আমার এই সিদ্ধান্তের কথাটা তোমাকে জানানো তো আমার কর্তব্য। ভালো থেকো। ইতি, তোমার বিমু।